আমি এবার যার কথা বলতে চাই, সনাতন নাম কোথা থেকে এলো। আমি আগে বলেছি যে দ্বিজেন্দ্র মণ্ডল, ডাক্তার মহানন্দ হালদার এবং মিটুল কুমার বোস, আমরা চারজনে বসে যে জ্যোতিষিক চেম্বার করব, কি নাম হবে, সেই নাম নিয়ে চায়ের দোকানে বসে আমরা গল্প করছি। তৎকালীন সময় কিন্তু গুগল ছিল না যে নাইস কিছু নাম বা প্রতিষ্ঠান নেম বা বিভিন্ন নাম দিয়ে সার্চ দিয়ে নাম আসবে, ওখান থেকে চয়েস করব, তা কিন্তু নয়। এক একজন এক একটা বলছেন। বলতে বলতে আমার এই মানে বন্ধু বর, এবং আমি শ্রদ্ধেয় মানে স্যার বলে ডাকি, বন্ধু কিন্তু আমি সবসময় স্যার বলে ডাকি, উনি স্কুল শিক্ষক এবং একাধারে উনি আবার একজন চিকিৎসকও, তাছাড়া ধরেন ব্যবসায়ী, সফল ব্যবসায়ী। তো আমি ওনার নামটা যেই বললেন, সে সনাতন যেই বললেন, আমি বললাম এটাই হবে নাম, আর কারো নাম দেখা দেখির ব্যাপার নেই। সেই সনাতন জ্যোতিষালয় থেকে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, বিশুদ্ধ সনাতন পঞ্জিকা, বা ধরেন সনাতন বলে যা কিছু আছে, সনাতন লাইভ ইউটিউব চ্যানেল, মানে যা কিছু আছে আমার এই সনাতন পাবলিকেশানস, সবই কিন্তু এই সনাতন নামে। তো তানার মুখ দিয়ে আমরা সরাসরি কিছু শুনতে চাই। উনি কাদিরখোলা স্কুলের গণিত তো ওই কি সহকারী শিক্ষক, তাছাড়া রামপাল উপজেলা না বাগেরহাট জেলা, বাগেরহাট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তো আমি আহ্বান করছি মিটুল কুমার বোস, আমার সেই বন্ধুবর মিটুল স্যার। কামন মিটুল স্যার। সম্মানিত সুধী, প্রিয় জ্যোতিষী ছাত্রছাত্রী এবং বিশেষজ্ঞ সহ যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে গবেষণা করছেন, এবং সকল অতিথিবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। মানুষের অনেক কথা হয়ে গেছে, আমি জ্যোতিষ সম্পর্কে তেমন কিছু জানি না, বা আপনাদের সামনে জ্যোতিষ সম্পর্কে খুব বেশি তত্ত্ব আমি উপস্থাপন করতে পারবো না। তবে যেহেতু ডক্টর কেছি পাল আমার ছোটোবেলার বন্ধু, তাই তার সংস্পর্শে থাকতে থাকতে জ্যোতিষের দু একটা কণা আমার ভিতরে বোধগম্য হয়তো হতেও পারে, নাও হতে পারে, তার জন্য আমাকে ক্ষমা করবেন। তা আমি শুধু আজকে বলবো যে ডক্টর কেছি পালের সঙ্গে একসঙ্গে যখন ঘুরেছি, আর আজকে তার যে অবস্থান, এই অবস্থানের মধ্যে অনেক ফারাক, যেটা মানে যোজন যোজন ফারাক। তারপরেও কিন্তু মানে আমার দুটো বাচ্চা হয়েছিল নার্গিস মেমোরিয়ালে, কিন্তু আমার অনেক বন্ধু আছে যারা অনেক বড় বড় চাকরি করে, একসঙ্গে পড়ালেখা করেছি, সচিবালয় পর্যন্ত, ডাক্তার পর্যন্ত সবাই, এবং খুলনায়ও আছে। কিন্তু ডক্টর কেছি পাল সকাল দুপুর রাত, এবং তার স্ত্রী, তার সহধর্মিণী সহ তার বাড়ির মানুষজন দিয়ে, এমনকি তার শাশুড়ি পর্যন্ত আমাদের যেভাবে যত্ন, এবং আমার ছেলেকে যেভাবে তিনি ডাক্তার দেখানো বা অন্যান্য সবসময় যে কেয়ারটেকটা করেছেন, এর জন্য আমি তখন বুঝেছিলাম যে আজ 20-25 বছর পরে এসেও তার ভিতর কিন্তু সেই মনুষ্যত্বটা এখনও পর্যন্ত টিকে আছে বা ভুলে যায়নি। আজকে তার একটা বড় প্রমাণ পেলাম। আমি কিন্তু জানিই না যে এই মঞ্চে আজকে আমি বসতে পারবো বা আমার অবস্থান হবে। আমি ওইখানে ছিলাম, একটু ভিডিও করছি, সে আমাকে হাত ধরে টেনে এনে কিন্তু এই মঞ্চে এনে বসালেন। আমি এই মঞ্চে বসবার মতো কোনো যোগ্যতা আমার আছে বলে আমি মনে করি না। আমি কখনোই ভাবিনি যে আমি এই মঞ্চে বসতে পারি। তেমনি তা বসালেন তো বসালেন, কিন্তু তারপরে সে যে আজ 30 বছর আগের সেই যে কথাটা, আমরা দ্বিজেন ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ চৌধুরী, যার শ্বশুরবাড়ি খুলনায়, তার দোকানে বসে আমরা গল্পগুজব করছি, তখন সে বলছে যে আমি এবার একটু ওই লেখালেখি করি। আমার পাশেই এখানে বসে আছে আমার সম্পাদক মহোদয় DK মণ্ডল, ওনার পত্রিকায় আমার একসময় নিয়মিত লেখা বেরোতেন, তাও এই ডক্টর কেছি পালের অবদান ছিল। তা যাই হোক, তা এখনও দৈনিক জন্মভূমিতে আমার প্রতি শনিবারে লেখা বের হয়, এই শনিবারও বের হয়েছে। তা যাই হোক,
তা সেইখানে সে বলছে যে স্যার, আমাকে স্যার বলেই ডাকে আগের থেকে। আমি যখন চাকরি পাইনি তখন আমি প্রাইভেটে পড়াতাম, সেই সূত্র ধরে সে স্যার বলেই ডাকতো। তা আমাকে বলছে যে স্যার এরকম একটু তার আগে সে দোকানে বসে চর্চা করতো, তার দাদুর কাছ থেকে প্রথম চর্চা পাওয়া গেল। এবং রবীন স্যারের কথাটা সে সবসময় কিন্তু বলতো, আজকে যাকে আপনারা দেখেছেন যে সোনার মুকুট দেওয়া হয়েছে। তা আমাকে বলছে যে স্যার একটা জ্যোতিষালয় করা যায়, তা বলেন তো কিভাবে করা যায় বা কি নাম দেওয়া যায়। তা প্রথমে একটা ডিজাইন করলাম যে আপনি আপাতত এইভাবে শুরু করেন, আর নামটা সবাই এক একটা নাম বলছে, এবং আমি হঠাৎ করে বললাম তা সনাতন জ্যোতিষালয় দিলে কেমন হয়। তো উনি একদম হঠাৎ করে একটু থমকে যায়, এবং একটা পত্রিকার পরে, আমার তাও মনে আছে জনকণ্ঠ পত্রিকার কাগজের পরে, হ্যাঁ। তা উনি বললেন যে কমপ্লিট, মানে হয়ে গেছে, মানে সিদ্ধান্ত চূড়ান্ত যে নাম এইটাই হবে, আর কোনো কথা নেই। তারপরে আর কি চাটাকে দুইজনে একসঙ্গে অনেক সময় কাটাইছি, অনেক রকমের স্মৃতি আছে। এবং সে যে স্ট্রাগল করতে জানে, এটা আমি অনেকভাবে জানি, মানে অন্যান্য বন্ধুরাও জানে বা অন্যান্য শুভাকাঙ্ক্ষী আপনারাও জানেন। কিন্তু সে যে ছোটোবেলা থেকে আসলে স্ট্রাগল কী জিনিস এবং লক্ষ্য যদি স্থির থাকে, আমি আজকে তার একটা ভিডিও ছেড়েছি ওই গানটা দিয়ে, যে লক্ষ্য যদি স্থির থাকে তাহলে আমাদের সেখানে লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আজকে সে লক্ষ্যে পৌঁছিয়েছে এবং আপনাদের কাছে সে অনেক সম্মানের। এই মনে করি আমাদের তৃপ্তিটা ওইখানে, যে সে তাকে আপনারা সম্মান করছেন, মানে আমরাও কিন্তু সম্মানিত হচ্ছি। তা ধন্যবাদ সবাইকে। আজকের এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়ে আমরা দেখলাম যে চিটাগাং থেকে, কুমিল্লা থেকে, তারপরে ঢাকা থেকে সব, এই অংশুমানদার সাথে কিন্তু পরিচয় ছিল সে প্রথম আমলে, এই একজন আছে আরও অনেকে আছে, আমি সবাইকে চিনি না, কাউকে আমি খাটো করছি না। তা অংশুমানদাকে সে আমাকে আজকে চিনতে পারেনি, কিন্তু আমি ঠিকই তাকে চিনেছি এবং পিছন থেকে ডাকও দিয়েছি যে অংশুমান দাদা না। তো ওনার সঙ্গে যিনি ছিলেন তিনি বললেন হ্যাঁ অংশুমান দাদাই তো। তা যাই হোক, তা আজকে ভালো লাগলো, অনেক ভালো লাগলো, শুধু ভালো লাগলো না, এবং এখানে আমি সবার বক্তব্যই ভালো লেগেছে, কিন্তু বেশি ভালো লেগেছে আমার সাতক্ষীরার ব্যানার্জি বাবু, মেধাস ব্যানার্জি বাবু, ওনার বক্তব্যটা আমার অত্যন্ত ভালো লেগেছেন। এবং আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ওখানে বৈশাখ মাস ব্যাপী ভাগবত আলোচনা হয়, কেশবব্রত উদযাপন হয়। তা আমার ইচ্ছা যে ওনাকে দেখি একটাবার অন্তত নেওয়া যায় কিনা। যদি কেচিপাল দাদার অনুগ্রহ হয় এবং ওনার অনুগ্রহ হয় তাহলে হয়তো আমাদের সেটা সম্ভব হবে। তা ধন্যবাদ সবাইকে, আরেকবার নমস্কার জানিয়ে আমি একটু সংক্ষেপে বলতে চাইছিলাম কিন্তু দীর্ঘ হয়ে গেল, আর আপনারা অনেক ধৈর্য সহকারে তাও শুনলেন, এই জন্য সবাইকে আরেকবার নমস্কার জানিয়ে এবং ডক্টর কেচিপালের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই, তাকে সেই কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সত্যিকার অর্থে ওনার পরিচয় দিতে গিয়ে শেষ করা যাবে না। ওই যে উনি কবি, সাহিত্যিক, আবার কখনো শিল্পী। ওনার প্রথম বই প্রকাশ যখন হয় তখন সেখানে ধরেন আমি যেমন ছিলাম, আমার পঞ্জিকার প্রথম ডিজাইন দেখা, মানে জীবনের যা কিছু হয়েছে ওনার অগোচরে হয়েছে এমনটি নেই।